ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার যাচ্ছেন। কারা হচ্ছে সফর সঙ্গে এ নিয়ে একটি প্রতিবেদন দেখলাম। আসলে মোহাম্মদ ইউনূস যেখানে যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন ব্যাংককের বিমস্টেক সম্মেলনের কথা। সেই সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে একটি সাংঘাতিক রকমের বৈঠক হয়েছে। সেখানে প্রত্যেক দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক, তার বক্তৃতা রীতিমতো একটি বিশ্বে চমক জাগিয়েছে। যেখানেই মনে হচ্ছিল সেখানে তিনি মধ্যমণি, এমন একটা অবস্থা তিনি সবার মাঝে তৈরি করতে পেরেছেন। এটি তার যোগ্যতা। তিনি আমাদের দেশের রাজপরিবারে বেড়ে ওঠা কোনো সন্তান নয়, রাজপরিবারের সদস্যও নন। তিনি পুরাটাই করেছেন তার নিজের যোগ্যতায়। তিনি নিজেকে সবার কাছে আলোকিত করেছেন। যেখানে যাচ্ছেন, যে সম্মেলন বা সেমিনারে যাই না বলেন না কেন, মোট কথা তার যোগ্যতার কাছে কী বলবো, সবাই ম্লান হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কাতারে তিনি চমক দেখাবেন। তবে কি চমক দেখাবেন সেটা আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা জানি এবং দেখেছিলাম এর আগে তিনি আরব আমিরাত গিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাত। সেখান থেকে তিনি ইলন মাস্কের সাথে কথা বলে দেশে স্টারলিংক আনার ব্যবস্থা করেছেন। সে সময়ে দেশের মানুষ একটা উৎকণ্ঠার মধ্যে ছিল, কারণ নরেন্দ্র মোদী সেই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী কী না কী বলেন, আবার দেশের কী পরিস্থিতি না নিষেধাজ্ঞা আছে। কিন্তু পরবর্তীতে বিষয়টা দেখা গেল অন্য বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ইলন মাস্কের সাথে কথা বললেন এবং ট্রাম্প সেই কথা শুনলেন না, এই দেশের সাথে মোটামুটি অবস্থা ভালো, ব্যবসা বাণিজ্য করা যাবে, দেশের একটা পরিস্থিতি ভালো, এই দেশকে নাড়াচাড়া করা যাবে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে আসলে ছিল। পরবর্তীতে দেশের যে সংঘাতময় পরিস্থিতি ছিল আসলে সেটা কেটে গিয়েছিল। সেই মুহূর্তে আমরা দেখেছি নরেন্দ্র মোদীকে একদম তাচ্ছিল্য করে একটি কথা বলেছিলেন। ভারতের এক সাংবাদিক যখন প্রশ্ন করেছিল বাংলাদেশ সম্পর্কে, তখন তিনি বলেছিলেন আপনাদের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন, কারণ সেই বিষয় সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে ওনার হাজার বছরের গবেষণা রয়েছে। আমাদের এই বিষয়ে ঘাটাঘাটি করার সময় নেই, ওনাকে ঘাটাঘাটি করতে বলেন। এই পরিস্থিতি দেখেই আসলে বোঝা গিয়েছিল বাংলাদেশের একটা উজ্জ্বল ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে। এরপরেই তো সামিট হলো, বাংলাদেশের চমক। সেখানেই নরেন্দ্র মোদীর সাথে একটি বৈঠক হয়েছে এবং বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বললেন, তিস্তার চুক্তির বিষয়ে কথা বললেন এবং সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে কথা বললেন। এই বিষয়গুলো যেভাবে বিশ্ব মিডিয়ায় এসেছে এবং দেশের মানুষের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তিনি যে কাতার যাচ্ছেন, মূলত তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তিনি যাচ্ছেন। সেখানে একটি মূলত সেমিনারে যাচ্ছেন। সেখানে কাতারের শেখের সাথে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এটি একটি সেমিনার, তার সাথে আসলে দেশের থেকে খুব বেছে বেছে গুরুত্বপূর্ণ লোকদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ আবুল ফজল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, যে মানুষগুলি নিয়ে যাচ্ছে, আপনারা একটু চিন্তা করলে দেখবেন তাদের পররাষ্ট্র বিষয়ের যেহেতু সম্ভাবনা রয়েছে, পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়েছেন, সাথে জ্বালানির একটা ব্যাপার স্যাপার রয়েছে, আর যেহেতু কাতার একটি শিল্প সমৃদ্ধ দেশ, সেজন্য আদিলুর রহমান খানকে সাথে নিয়েছেন। আসলে কাতারের সাথে যদি একটি জ্বালানি চুক্তি করা যায়, আমাদের দেশের জন্য দীর্ঘমেয়াদী একটা জ্বালানির বিষয়ে সম্ভাবনা রয়েছে। এছাড়াও তিনি আরও কয়েকজন মানুষকে সাথে নিয়েছেন। তিনি বাংলাদেশের 4 জন ক্রীড়া নারী ব্যক্তিত্ব নিয়েছেন, জাতীয় নারী ক্রীড়া ব্যক্তিত্ব। তার মধ্যে 2 জন ফুটবলার এবং 2 জন হচ্ছে ক্রিকেটার। একজন হচ্ছে গিয়া নারী, যে ফুটবলার রয়েছে তার মধ্যে কক্সবাজারের একজন নারী রয়েছেন, কক্সবাজারের উকিয়া শাহেদা আক্তার রিফা। নারী ফুটবলারের মধ্যে আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিফা এবং নারী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার। দেখেন তাদেরকে জাতীয় আসলে এই যে ক্রীড়া তারকাদেরকে একটি সম্মাননার জায়গা তিনি সৃষ্টি করেছেন। মূলত বিশ্ব দৃষ্টিভঙ্গি, নারীদের উদ্দীপনা, নারীদেরকে উজ্জীবিত করার জন্য তিনি এদেরকে নিয়েছেন। মূলত আমি এই কথাটা বলার একটি কারণ রয়েছে। এর আগেও আমরা দেখেছি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যারা ছিলেন,
তারা বিভিন্ন সম্মেলন, বিভিন্ন প্রোগ্রামে যেতেন। সাথে কাদেরকে নিয়ে যেতেন? তাদের আত্মীয় স্বজন, কিছু কি বলবো, গাদা গাদা মন্ত্রী, চাটকার কিছু সাংবাদিক, স্থাবকর দল, তাদেরকে নিয়ে যেতেন। এবং তারা যেতেন সেখানে পৃথিবীর সবচেয়ে দামি ড্রিম লাইনার অপেক্ষা করতো তাদের জন্য। পুরোটাই একটা ছিল কি বলবো, বিনোদন কেন্দ্র। যেতেন, আসতেন, দেশে এসে আবার একটা বিশাল আকারের একটি সংবাদ সম্মেলন করতেন। আর এই যে সাংবাদিক, যারা চাটকার সাংবাদিক ছিলেন, তারা সেখানে তার আত্মপরিচয় দিতেন। এছাড়া আর কিছুই হয় নাই। এখন কি সেই সাংবাদিকেরা নাই? আছে। তাদেরকে কি সিলেক্ট করেছেন? করেন না। দেখেন, খুব বেছে বেছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিন্তু নিয়ে গেছেন তিনি। তার কি সম্মান কমে গেছে? দেশের মানুষের কাছে তার কি গ্রহণযোগ্যতা কমেছে? তার গ্রহণযোগ্যতা কিন্তু কমে নেই। আমরা যে ছোটোখাটো পরিবেশে থাকি, মানুষের সাথে আসলে রাস্তাঘাটে কথা বলি, দেশের মানুষের কি বলবো আগ্রহ, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন থেকে ক্ষমতা গ্রহণ করেছেন, দেশের একটা ভালো পরিস্থিতির দিকে যাচ্ছে এবং দেশের মানুষের যে চাহিদা রয়েছে তার প্রতি, সেটা হচ্ছে অকল্পনীয়। আগের সময়েও আমরা দেখেছি রাষ্ট্রপ্রধানদের বিদেশ সফর যেন একটা রাজকীয় ব্যবসা। ইচ্ছে হলো প্রোগ্রাম করলো, ইচ্ছে হলো আবার একটু লন্ডনে গেল, এমপির সাথে দেখা করলো, ওয়াশিংটন গেল, পুত্রের সাথে দেখা করলো, আত্মীয় স্বজনের সাথে দেখা করলো, রাজকীয় একটা ব্যবসা করে চলে আসলো। এখন কি এগুলি হবে? আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন, এগুলি কিন্তু হবে না। দেশের মানুষ এখন এই বিষয়টা নিয়ে কি বলবো, বলার আসলে ভাষা নেই। মানুষ এগুলি পছন্দ করে না, আমাদের দেশের মানুষ এগুলি চায় না, এগুলির পরিবর্তন হওয়া দরকার। এই বিষয়গুলি আসলে মানুষের সাথে, আমরা যে সাধারণ মানুষের সাথে কথা বলি, সেখানকার কিছু বিষয় এখানে উপস্থাপন করলাম। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।